ওকে, নাসিম শাহরিয়ার, আপনার উদ্দেশ্য কি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই উদ্দেশ্য তো একটা মাত্রই, শুধু একটু বাইরে একটা ভালো কান্ট্রিতে যাইতে পারি, একটা ভালো স্কলারশিপ পাই, মূলত এটাই কারণ ভাইয়া। সবারই মানে দেশ ছাড়তে হবে। মিস্টার রাব্বি খান, আপনার কি উদ্দেশ্য? আই থিংক হি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমারও তো একই উদ্দেশ্য। আইএলটিএস দিয়ে বাইরে যাবেন? ইচ্ছা তো আছে ভাইয়া। রুমা রহমান। জি, হ্যাঁ, আমারও সেম উদ্দেশ্য। আমার হচ্ছে ডেস্টিনেশন কান্ট্রিতে যাব। সেখানে গিয়ে একটা ভালো জব এবং সেখানে সেটেল হওয়াটাই আমার প্ল্যান। ওকে, এখন আইএলটিএস করতে গেলে সর্বপ্রথম যেটা আপনাদের ভুলতে হবে সেটা হলো লজ্জা। বিশেষ করে যখন কথা বলবেন যেন রেসপন্সিভ হন, ক্লাসে অনেক বেশি, প্লাস সামনে আপনাদের আরো ডেইলি ওয়ার্ক থাকবে, সেখানে যেন কোনো হেজিটেশন বা লজ্জার কারণে ডেইলি ওয়ার্ক থেকে যেন বিরত না থাকে। ঠিক আছে, আমরা মেইন ক্লাসে যাই। মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আপনারা মনে হয় কম বেশি সবাই জানেন যে আইএলটিএস এর মডিউল হলো 4টা। আর এই 4টা মডিউলের প্রথমটা লিসনিং দিয়ে শুরু হয়, তারপর লিসনিং, রিডিং, রাইটিং, এই 3টা পরীক্ষা হয় একদিনে। আর যদি স্পিকিংটা আপনি ওই দিনে দিতে চান ওই দিনেও স্লট নিতে পারে, অথবা আপনি অন্য কোনো দিনেও স্পিকিংটা দিতে পারবেন। কিন্তু লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং এই 3টা একদিনেই হবে। আর স্কোরিং হয় 1 থেকে ব্যান্ড 9 এর মধ্যে। আর এই আইএলটিএসটা প্রায় 11,000 প্লাস ইনস্টিটিউশনে অ্যাকসেপ্ট করে। আর এর ভ্যালিডিটি থাকে 2 বছর। 2 বছরের মধ্যে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো গোলে পৌঁছাতে না পারেন তাহলে আপনাকে আবার দিতে হবে। তো আইএলটিএসটা কি? আইএলটিএস হলো শর্ট ফর্ম ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এই পুরোটার শর্ট ফর্ম হলো আইএলটিএস, যেটা আমরা আইএলটিএস বলি। তো বাংলাদেশে আইএলটিএস আগে পেপার বেসড এবং কম্পিউটার বেসড দুইটা ছিল, বর্তমানে এখন শুধু কম্পিউটার বেসড আছে, পেপার বেসড উঠে গেছে। আর আইএলটিএস এর রেজিস্ট্রেশন করতে টাকা লাগে 28,500। তবে এখন একটা সুবিধা হয়েছে, এখন মাসে, আগে মনে হয় খুব বেশি হলে 4, 5 বা 6টার মতো ডেট থাকতো পরীক্ষা দেওয়ার, যেটা এখন আরো বাড়ছে কম্পিউটার বেস হওয়ার কারণে। আর আইএলটিএস আপনি ব্রিটিশ কাউন্সিল এদের আন্ডারেও দিতে পারেন, অথবা আইডিপি ওরাও নিয়ন্ত্রণ করে, ওদের অফিস বা ওদের ইনস্টিটিউশন গুলোতেও দিতে পারবেন। বাংলাদেশে এই দুটার আন্ডারে বেশি দেয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যাসেসমেন্ট এদের, মানে এরা 3টা ইনস্টিটিউশন মিলেই এটা চালায়, কিন্তু দেখা যায় যে বাংলাদেশের ইনস্টিটিউশন গুলো মেইনলি দেখা যায় ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপির আন্ডারে। তো আমরা যদি যে 4টা মডিউল বললাম, 4টা মডিউলসের প্রথমটা বললাম যে লিসনিং। এই লিসনিং এর থাকে 4টা সেকশন। 4টা সেকশনে মোট 40টা প্রশ্ন থাকে। এই প্রশ্ন বিভিন্ন টাইপস আছে, ধরেন এমসিকিউ থাকে, শূন্যস্থান পূরণ থাকে, তারপর সামারি কমপ্লিশন থাকে, বিভিন্ন টাইপের এরকম প্রশ্ন থাকে, যেগুলো আমরা পরবর্তী লেকচারগুলোতে প্রত্যেকটা টাইপ ধরে ধরে দেখব। তো লিসনিং এর আপনার 40টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। থাকবে আপনার 30 মিনিট সময়। 30 মিনিট
অতিরিক্তরা 2 মিনিট সময় দিবে আপনার একবার চেক করার জন্য। ব্যাস এতটুকুই। আপনাকে আগে যখন পেপার বেস ছিল তখন দেখা গেছে যে 30 মিনিট আপনি অডিওটা শুনছেন লিসনিং এর, পরে আপনাকে এক্সট্রা 10 মিনিট সময় দেওয়া হতো। যখন আপনি ওই 10 মিনিটে দেখা গেছে যে অ্যান্সারটা ট্রান্সফার করার টাইম দিত, ট্রান্সফার করতে পারতেন অথবা আপনি আবার চেক দিতে পারতেন, ভালো করে 10 মিনিট সময় পাইতেন। কিন্তু কম্পিউটার বেসে আপনাকে সাথে সাথেই অ্যান্সার করে যাইতে হবে, আপনি এক্সট্রা টাইম পাবেন না। রিডিং এর ক্ষেত্রে দেখা যায় যে এখানে রিডিং এর থাকে হলো 3টা প্যাসেজ। 3টা প্যাসেজ থেকে ওখানেও 40টাই প্রশ্ন থাকে। তো আপনাকে ওখানে 1 ঘন্টা সময় দেওয়া হবে। রিডিং এ 1 ঘন্টার মধ্যে আপনার 40টা প্রশ্নের উত্তর দিতে হবে 3টা প্যাসেজ থেকে। ওখানেও বিভিন্ন টাইপস এর প্রশ্ন থাকে রিডিং এ। সো টাইপস গুলো আমরা পরবর্তী লেকচার গুলোতে দেখবো যখন রিডিং এর ক্লাস নেওয়া হয়। তবে এখানে 3টা প্যাসেজের মধ্যে ফার্স্ট প্যাসেজটা কিছুটা ইজি থাকে, বোঝা সহজ, সোজা কথায় লেখা থাকে। পরবর্তী প্যাসেজটা একটু টাফ, তার পরবর্তী ক্লাসটা আরেকটু টাফ, তার পরবর্তী প্যাসেজটা আরেকটু টাফ। কিন্তু এখন বর্তমানে যেরকম রিডিং প্যাসেজ আসা শুরু হয়েছে, দেখা যায় যে সেকেন্ড এবং থার্ড প্যাসেজ দুইটাই হার্ড চলে আসে। ফার্স্ট প্যাসেজটা দেখা যায় যে হয়তো তুলনামূলক একটু ইজিয়ার, কিন্তু পরবর্তী 2টা প্যাসেজ প্রায় সেম ক্যাটাগরির হার্ড টাইপের থাকে। সো রিডিং এ অনেকের স্কোর কমে যাচ্ছে, রিডিং এর জন্য এক্সট্রা একটু পরিশ্রম দিতে হবে আর কি। তারপর যদি রাইটিং এ দেখি, রাইটিং এও আপনি 1 ঘন্টা সময় পাবেন। রাইটিং এর 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, টাস্ক 1 এবং টাস্ক 2। এখন টাস্ক 1 এ আপনাকে 150 ওয়ার্ডের একটা লিখতে হবে এসে। এসে না, অ্যাকচুয়ালি এখানে পাই চার্ট, গ্রাফ, আমরা যে 6-7 এ থাকতে যেরকম বা হাই স্কুলে থাকা অবস্থায় কিছু কিছু সময় আমাদের মেবি এরকম ছিল ইংলিশ ইংলিশ ফার্স্ট পার্টে, যে একটা গ্রাফ ব্যাখ্যা করো, একটা চার্ট ব্যাখ্যা করো, তো ওরকমই কিছুটা। তো এখানে আপনার লেখার লিমিটেশন যে করা বলে 150 ওয়ার্ড। তো আপনি মোটামুটি 150 থেকে 200-র মধ্যে রাখার চেষ্টা করবেন আপনার ওয়ার্ড, যেন অতিরিক্ত না হয়। অতিরিক্ত হইলে আবার মার্কস কাটার চান্স আছে। টাস্ক 2 এর ক্ষেত্রে যদি দেখি, টাস্ক 2 এর জন্য আপনাকে ওয়ার্ড বেশি দেওয়া হয় 250। তো এখানে স্ট্যান্ডার্ড ধরা হয় 250 থেকে 300, বেশি হলে 310, এর বেশি যেন না যায়। আর টাস্ক 2 এর গুরুত্বটা বেশি। টাস্ক 2 ধরেন আপনার পুরো ব্যান্ড স্কোর হলো 1 থেকে 9। আপনি রাইটিং টাস্ক 2 তে 6 পাইলেন এবং রাইটিং টাস্ক 1 এ পাইলেন 5। তো আপনার ওই 6 ডবল কাউন্ট হবে। 6 + 6 + 5, তার মানে যে আপনি রাইটিং টাস্কে যে স্কোর করছেন সেটা হবে ডবল। তার মানে আপনি যদি 6 পান, 6 দুইবার যোগ হবে, 6 যোগ 6 প্লাস আপনি যদি টাস্ক 1 এ 5 পান তাহলে ওই 5 3টা যোগ করে তারপরে আপনার 2 দিয়ে ভাগ দেওয়া হবে। তারপর যে স্কোর আসে সেটাই আপনার স্কোর হবে মেন। তো রাইটিং এর ক্ষেত্রে আপনার এরকম স্কোরিং সিস্টেম। স্পিকিং এর ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে হয়তো 10 থেকে 15 মিনিট এরকম একটা সময় আপনার সঙ্গে সামনাসামনি ফেস টু ফেস ভিডিও কল একজন কথা বলবে। দেখা যায় ওখানেও 3টা পার্ট থাকে। 3টা পার্টের ফার্স্ট পার্ট আপনার হয় ইন্ট্রোডাক্টরি দিয়ে শুরু হয়, সেকেন্ড পার্টে থাকে কি পার্ট, এবং থার্ড পার্টে আপনার সাথে আলোচনামূলক কথা বলে, আপনার ডিসকাশন, আপনার কোনো বিষয় নিয়ে আপনাকে মতামত দিতে বলবে, আপনাকে আইডিয়া জেনারেট করে ওখানে উত্তর দিতে হবে বা কথা বলতে হবে তার সাথে। উত্তর দেন অ্যাকচুয়ালি এখানে তার কোনো সাথে একটা কনভারসেশন চলবে আর আপনার। তো হলো এই 4 মডিউলের পরিচিতি। এখানে কোনো প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে, আর 4 মডিউলের কোনো বোঝার সমস্যার ক্ষেত্রে? না। সমস্যা তো নাই না 4টা মডিউলে, যে কোনটা কিভাবে হয় না হয়? ওকে, না, সমস্যা নেই। ঠিক আছে।
তারপরে আমি যে বললাম যে এখানে ব্যান্ড স্কোর থাকে 1 থেকে 9 পর্যন্ত। তো আপনার পরীক্ষা দিবেন, টার্গেট করবেন মিনিমাম ব্যান্ড স্কোর যেন 7 উপরে প্লাস যা হয়। তবে আপনি 70 থেকে 80% ইউনিভার্সিটি 6.5 নো ব্যান্ড লেস দেন 6 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তবে তাই বললে আবার চিন্তা করেন না যেন 6.5ই পান, যতদূর পাওয়া যায়। যদি 7 পান আরো ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। তারপর যদি স্কোরিং সিস্টেমটা দেখেন যে স্কোরটা কেমন পাইলে কেমন স্কোর আসে আর কি। তো এখানে দেখবেন যে লিসনিং এর এখানে যদি স্কোরটা দেখেন, লিসনিং এর স্কোর এখানে দেওয়া আছে 5.5 থেকে। তো যদি ধরেন 40টার মধ্যে আপনার 20 থেকে 22টা 20 অথবা 22-এর মধ্যে থাকে তাহলে আপনার 5.5। এর নিচে আরো আছে 5, 4.5 এরকম আছে। তো তারপরে 23 থেকে 25, 6 এরকম প্রতিটা একটা রেঞ্জ আছে, যেই রেঞ্জের মধ্যে পাইলে আপনার স্কোর এত হবে, সেই স্কোর গুলো এখানে দেয়া। এরকম এখানে লিসনিং এর ক্ষেত্রেও রিডিং এর ক্ষেত্রেও আপনার স্কোরিংটা কিভাবে হবে, কোন রেঞ্জের মধ্যে থাকলে স্কোর কেমন হবে সেটা দেওয়া। যে আপনি ওই 40টা প্রশ্নের মধ্যে আপনি কতটা ঠিক করছেন, কতগুলো কারেক্ট করছেন, সেইটার উপর ভিত্তি করে আপনাকে ব্যাচ করে দেওয়া হবে। তারপর যদি রাইটিং এর অ্যাসেসমেন্টটা দেখেন, রাইটিং এ আপনার 4টা বিষয়ের উপর মানে 4টা ক্রাইটেরিয়া ওরা ফলো করে, 4টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনাকে 9 ব্যান্ড স্কোরের মধ্যে স্কোর দেয়। তো আপনারা যখন ওই 2টা টাস্ক লিখবেন, 2টা টাস্কের মধ্যে আপনাদের এই 4টা জায়গায় কাজ করতে হবে। যে আপনাকে যা জিজ্ঞেস করছে, যে টাস্কটা দিছে, ওই টাস্কটার হুবহু উত্তর আপনারা দিচ্ছেন কিনা। হুবহু আই মিন আপনাকে হয় বললো যে আপনি ভাত খাইছেন কিনা, তো আপনি বললেন আমি বাজার থেকে ঘুরে আসছি, তো এরকম তো হইল না। তো এখানে টাস্ক রেসপন্সের জন্য 25% মার্কস থাকে। তারপর থাকে হচ্ছে কোহারেন্স অ্যান্ড কোহেশন। এই কোহারেন্স অ্যান্ড কোহেশন গুলো হচ্ছে মূলত লিঙ্ক ইন ওয়ার্ডস। যেমন আপনি একটা বললেন যে আমি ভাত খাইছি, তারপরে আমি গোস্তও খাইছি। তো তারপরও যে আমি এখানে যে লিঙ্ক ইন ওয়ার্ডটা ব্যবহার করবেন, মোর ওভার, ফার্দার মোর, এরকম এক্সট্রা যে ওয়ার্ডগুলো ইউজ করবেন সেগুলো বললে সেগুলাকেই বলতেছে কোহারেন্স অ্যান্ড কোহেশন। এগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারেন কিনা সেটার উপর ভিত্তি করে আপনার 25% মার্কস থাকবে। তারপর থাকবে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আপনার ভোকাবুলারি কতটা উন্নত। আপনি সব জায়গায় শুধু লাইক ব্যবহার করলেন, ফাইন্ড ব্যবহার করলেন, সিম্পলি ওয়ার্ড যেগুলো B1 B2 লেভেলের, সেগুলো ব্যবহার করলেন সব জায়গায়, তো আপনার দেখা যাবে যে ভোকাবুলারি আর কি ওরা কম ধরবে, যে আপনার ভোকাবুলারিতে আপনি দুর্বল, তো ওখানে আপনি কম মার্কস পাইবেন। সেক্ষেত্রে আপনার লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারিটাও ইমপ্রুভ করতে হবে। তারপর আছে গ্রামার। গ্রামার তো অবশ্যই, গ্রামার মিস্টেক করলে তো অবশ্যই মার্কস কাটবে। তো আপনার এই মূলত 4 ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে হবে আপনার রাইটিং টাস্কগুলো যেন ঠিকভাবে লেখা হয়। তারপরে আছে হলো স্পিকিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তো স্পিকিং এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওরা 4টা ক্রাইটেরিয়া ফলো করে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স, এখানে ফ্লুয়েন্সি আপনার লেখা কথা বলার মধ্যে বেঁধে যাচ্ছে কিনা, তারপর কথা বলার মধ্যেও যে লিঙ্ক ইন ওয়ার্ড ব্যবহার করেন সেগুলো ঠিকমতো ব্যবহার করতে পারতেছেন কিনা, এটা ওরা দেখবে। তবে যদি ফ্লুয়েন্সি ঠিক থাকে, কোহারেন্সটা স্লাইটলি ওটাও তো ম্যাটার করে না যদি আপনার ফ্লুয়েন্সি ঠিক থাকে। তারপর লেক্সিক্যাল রিসোর্স, আপনার ভোকাবুলারিটা ওটা দেখবে। তারপরে দেখবে হলো গ্রামার। তারপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, কোন ওয়ার্ড কিভাবে প্রোনাউন্স করেন, মানে আপনি কোনো ওয়ার্ড ঠিকভাবে উচ্চারণ করতে পারতেছেন কিনা বা ভুল উচ্চারণ করতেছেন কিনা। তো এজন্য এই 4টা নিয়েও কাজ করতে হবে আপনাদের স্পিকিং এর ক্ষেত্রে। তো দেখতেছেন যে কিছুটা যদি আপনি ভোকাবুলারিটা ঠিকভাবে ইমপ্রুভ করা যায় তাহলে সেটা আপনার স্পিকিং এবং রাইটিং 2 জায়গায় কাজে দিবে। আবার গ্রামারও তাই, কোহারেন্সের ক্ষেত্রে তাই। মোটামুটি রাইটিং এর ক্ষেত্রে দেখেন, রাইটিং এর স্পিকিং এর ক্ষেত্রে যদি আপনার 3টা বিষয় নিয়ে কাজ করেন এক্সট্রা ভাবে, তাহলে আপনার 2টা জায়গায় আপনার উপকার হচ্ছে, স্পিকিং এর ক্ষেত্রেও রাইটিং এর ক্ষেত্রেও। ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড কোহারেন্স অ্যান্ড কোহেশন।
তো এই তিনটা নিয়ে কাজ করলে আপনার দুইটা সেক্টরে উপকার হবে। আমরা এগুলা পরে দেখবো লেকচারগুলোতে কিভাবে কোনটা কোথায় কিভাবে ব্যবহার করা লাগে। তারপরে আইএলস মূলত হয় দুই ধরনের, একটা হলো একাডেমিক আর একটা হলো জেনারেল। যদি আপনি পড়াশোনার কাজের জন্য যান সেক্ষেত্রে একাডেমিক আইএলস, আর যদি কেউ ওখানে কাজ কাজ করবে বা ওখানে কেউ মাইগ্রেট হতে চায় এরকম কোনো কাজের জন্য যায় তাদের জন্য জেনারেল ট্রেনিং। তো জেনারেল ট্রেনিং নিয়ে আপনাদের কোনো কাজ নাই, একাডেমিকের জন্য আপনাদের মেইন ক্লাস। তারপর এই কম্পিউটার বেস আইএলস হওয়ার কারণে আপনারা যদি কোনো এক্সাম, যে চারটা মডিউল আছে এই চারটা মডিউলের কোনোটা একটাই খারাপ করে বসেন, দেখা গেল যে আপনি হয়তো বা ওই দিন কোনো একটা অঘটনের কারণে আপনি ওই দিন ঠিকভাবে ওইটা দিতে পারেন, সাপোজ এরকম হইল, তো সেক্ষেত্রে আপনি একটা আবার দিতে পারবেন। ওদের টাইম থাকে যে এই টাইমের মধ্যে আপনি যদি ওদের আবার মেইল করেন যে আমি এই একটা আবার দিতে চাই ইমপ্রুভের জন্য, মানে ইমপ্রুভ টাইপের ইউনিভার্সিটিতে তো একটা আপনি মডিউল ইমপ্রুভ দিতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে, কিছু কিছু ইউনিভার্সিটি আমি যখন অ্যাপ্লাই করতে গেছি তখন দেখছি যে ওরা বলে দেয় যে আপনি যদি কোনো মডিউল ডবল দিয়ে থাকেন তাহলে আপনার আইএলটিএসটা ওরা গ্রহণ করে না। তবে এরকম অনেক মানে খুবই রেয়ার, মানে ওরকম খুবই কম দেখা যায় না, ওরকম কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আপনাদের হয়তো দরকারও হবে না, সো এটা নিয়ে অত ভাবার দরকার নেই। তারপরে আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো দরকার হবে সেগুলো হলো ধরেন আপনার ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড হবে না, আপনার পাসপোর্ট লাগবে। আর আপনি যখন লিসনিং শুরু করবেন ওরা আপনার কিছু নিয়ে যেতে হবে না, আপনার তো পাসপোর্ট নিয়ে গেলে হবে, বাকি সব ওরা এক পেজ হয়তো ওরা দেয়, একটা পেন অথবা একটা পেপার ওরা ওখান থেকে প্রোভাইড করে, কিছু যদি আপনার লেখার দরকার হয় তো ওরা ওইটা লেখার জন্য আপনাকে ওরাই প্রোভাইড করবে, শুধু আপনার পাসপোর্টটা নিয়ে গেলেই হবে, বাকি আর কোনো কিছু দরকার নেই, সব ওরাই দিবে, আপনি শুধু যাবেন পাসপোর্টটা। তো এই হলো মোটামুটি আইএলস এর সামগ্রিক বা ইন্ট্রোডাক্টরি বিষয়, যে আইএলস কি এবং কেমন ভাবে নেওয়া হয়, মডিউলগুলো কি কি। তো যতটুকু আমি বললাম এর মধ্যে কারো কোনোটা নিয়ে প্রশ্ন আছে কি? ক্লাসে পারলে রেসপন্স করবেন, আই মিন কথা বলবেন, তাতে আপনাদেরও যে একটা ভীতি থাকে কথা বলার সেটা কাটবে। আমি যে মানে আপনাদের এখানে আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী, তারপরেও যে একটা ফর্মালিটি মেনটেন করার মতো ক্লাস নেওয়া, যে আসলে যেন সবাই অন্যান্য বাইরের দ্বারা আছে জয়েন করতে পারে, এর জন্য কিন্তু আমারও প্রস্তুতি নিতে হয়েছে, এমনি এমনি আমি আইসে বসি নাই। তো এটা আপনাদেরও আর কি জড়তাটা দূর করতে হবে, না হলে আপনার আইএলটিএস পিছায় পড়বেন, বিশেষ করে স্পিকিং এ আপনি সামনাসামনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। যেখানেই এরকম কথা বলতে না পারেন তাই তো বাইরে আরো অবস্থা খারাপ। তো মনে হয় না এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন আছে, সব ওটা আই থিঙ্ক ক্লিয়ার, যে আইএলটিএস এর ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো কি কি, কিভাবে নেওয়া হয়, বাংলাদেশে কিভাবে দেয়, কত টাকা লাগে। এরপরে আপনাদের এই আইএলটিএস এর জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কি কি। আজকে তো শুধু ইন্ট্রোডাক্টরি ক্লাস হলো, সামনে থেকে আপনাদের প্রায়োগিক দিক শুরু হবে, অ্যাপ্লাই করবেন বিষয়গুলো, তো এগুলো কিভাবে আপনারা করবেন সে বিষয়গুলো একটু দেখাই। তো এখানে আপনার লিস্ট অফ এলিমেন্টস নিড, যে জিনিসগুলো আপনার দরকার হবে, তার মধ্যে যদি দরকার ক্ষেত্রে বলি, প্রথমেই আপনার দরকার হবে একটা কঠিন মাইন্ডসেটের, যে না আমি করবোই। আপনার যদি সেই
মাইন্ডসেটটা না থাকে, যে আপনি শাই ফিল করেন, তারপরেও সেই কমফোর্ট জোন থেকে বের না হন, তাহলে আপনার আইএলটিএস যাত্রাটা ততটা সুবিধার হবে না। তো আপনার একটা হার্ড মাইন্ডসেট দরকার। এরপর আপনার যে হার্ডওয়্যার দরকার হবে, হার্ডওয়্যার দরকার বলতে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে তো বড়ই ভালো, সাথে একটা ল্যাপ আই মিন একটা কিবোর্ড নিয়ে নেবেন, কারণ আপনাকে হয়তো বা এই যে এরকম টাইপের একটা কিবোর্ড ওরা প্রোভাইড করবে পরীক্ষার দিন। সো এরকম একটা কিবোর্ড নেবেন প্র্যাকটিস করার জন্য, কারণ আপনার টাইপিং এর দরকার আছে। টাইপিং প্র্যাকটিসটা যদি ঠিকভাবে করেন, আপনার লিসনিং এর ক্ষেত্রে এবং রিডিং সব ক্ষেত্রে আপনার লাভ হবে যদি টাইপিং স্পিডটা ঠিক থাকে। তো একটা কিবোর্ড, মাউস, তো এগুলো আপনার অ্যাক্সেসরিজ দরকার হবে। এখন যদি কারো ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রেও আপনার ওই দেখবেন যে একটা মডেম, মেবি মডেম নাকি বলে ওইটাকে, মানে আপনি কম্পিউটারের মোবাইলের সাথে কিবোর্ড আর মাউস ব্যবহার করতে পারবেন। তো ওইটা সেট করে ব্যবহার করা যায়। আপনি অ্যাক্সেসরিজের দোকানে গেলেই ওদের বললেই যে আমি আপনার ফোনের সাথে কিবোর্ড আর মাউস ইউজ করবো, তো ওটার জন্য একটা কি যেন বলে, আমি নামটা ভুলে গেলাম, তো ওদের কাছে বললে আপনারা তো ওটা দিবে। এটার দাম হয়তো বেশি, 50,000 টাকার মতো হয়তো পাবে। তো এই হার্ডওয়্যার গুলো আপনাদের দরকার হবে। আর লাগবে আপনাদের একটা হেডফোন। হেডফোন আই মিন ইয়ারফোন ইউজ করবেন না যখন লিসনিং প্র্যাকটিস করবেন। আপনাদের হয়তো বা 1,000 1500 টাকা খরচ হবে একটা হেডফোন কেনার জন্য। আমি বলবো, আমি প্রেফার করবো যে আপনারা সবসময় হেডফোন দিয়ে প্র্যাকটিস করবেন, ইয়ারফোন না। হেডফোন দিয়ে প্র্যাকটিস করলে কি হবে, আপনি ওই রিয়েল পরীক্ষার মতো যে ওরা হেডফোন দেবে, হেডফোন দিয়ে আপনি সেটা প্র্যাকটিসের একটা ফিল পাবেন। যদি ইয়ারফোন দিয়ে প্র্যাকটিস করেন, ইয়ারফোনে আপনি ওই ফিলটাও পাবেন না। আর দেখা যাবে যে ওরা যে হেডফোনটা প্রোভাইড করে, অনেক সময় ওই হেডফোনটায় আপনার সাউন্ড সিস্টেম কিভাবে বাড়াবেন কমাবেন এই বিষয়টা নিয়ে আপনার অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়া লাগে। তো আপনি যদি আগে থেকে ওইটা ইউজ টু হন যে আপনি হেডফোন দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে আপনার ওই জিনিসটা আর হেজিটেশন বা ওই যে সমস্যায় পড়াটা হইলো না। অনেক সময় দেখা যায় যে ওই হেডফোন ঠিকভাবে ম্যানেজ করতে না পারার কারণে সাউন্ড উপর নিচ হওয়ার কারণে আপনি দেখা যাবে যে কিছু ওয়ার্ড সারিয়ে দিচ্ছেন লিসনিং এর ক্ষেত্রে। এটা হামেশাই হয়, সবচেয়ে বেশি হয় এটা যদি আপনি হেডফোনটা পাওয়ার পরে ঠিক মতো সাউন্ডটা ম্যানেজ করতে না পারেন, ঠিকঠাক করে নিতে না পারেন। তারপরে আপনাদের কিছু অ্যাপস দরকার হবে। সবচেয়ে যেটা মাস্ট অ্যাপস, আমি ক্লাস শেষ করব সাথে সাথে আপনাদের ইনস্টল দেবেন। আর যাদের ইনস্টল আছে তারা তো ভালোই, আর যাদের নাই, ক্লাস শেষ হবে সাথে সাথে প্লে স্টোরে যাবেন, অ্যাপগুলো ইনস্টল দিবেন। সবচেয়ে আগে ইনস্টল দিবেন হচ্ছে গ্রামারলি অথবা কুইলবট। গ্রামারলি অথবা কুইলবট যে কোনো একটা দিলে হবে, যেটা আপনি সেট আপ করে নিলে আপনি যখন কোনো কিছু লিখবেন, ওয়ার্ড মিস্টেক হলে, ওয়ার্ড বানান ভুল হলে সেটা আপনাকে দেখাবে, গ্রামার মিস্টেক হলে দেখাবে। তো আপনি ভাই অ্যাপের নামটা আরেকবার একটু বলুন, বেড়ে গেছিল কথা। গ্রামারলি অথবা কুইলবট। ক্লাস নিচ্ছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো আপনারা ক্লাস শেষ হওয়ার পরপরই ডাউনলোড দেবেন হলো গ্রামারলি অথবা কুইলবট। দুইটাই অ্যাপসই প্লে স্টোরে আছে, যে কোনো একটা দিলে হবে যেটা ফোনের সাথে ভালোভাবে যায়। তো যে কোনো একটা ডাউনলোড দিলে হবে। এর পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল ইংলিশ স্কোর এই অ্যাপস ডাউনলোড দেবেন। আমি এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিব, লিঙ্ক সহ এখানে আছে। আপনারা ক্লাসের পরে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে চলে যাবে। তারপর হলো স্পিক উইথ লরা এআই, এটা আপনাদের স্পিকিং এর জন্য অনেক ভালো হেল্প করবে।
তারপর আইএলস প্র্যাকটিস ব্যান্ড 9, এটাও একটা অ্যাপস, যেগুলো মানে আইএলস আইএলস প্র্যাকটিস ব্যান্ড 9 এই অ্যাপসটার মধ্যে আপনার রিডিং, স্পিকিং, রাইটিং সব ধরনের কাজই হেল্প হবে আপনার। তো এই অ্যাপস গুলো সবসময় ফোনে রাখবেন আর কি। তারপর আপনার কিছু ওয়েবসাইট দরকার হবে, যেগুলোতে আপনি ফ্রিতে ক্যামব্রিজের যে টেস্টগুলো আছে সেগুলো দিতে পারবেন। তো সবচেয়ে বেশি প্রচলিত হলো যে আইএলস সিমুলেশন, তারপর জাম্প ইনটু, তারপর ইগনোভেট, এই তিনটা বেশি চলে। এছাড়াও আরো অনেক পেইড ওয়েবসাইট আছে, যেহেতু আমরা পেইডে যাব না, আমরা ফ্রিতে যেগুলো করা যায় ওগুলা দিয়ে করতেছি। তো এই দিনটাতে আপনারা মোটামুটি সব ক্যামব্রিজের টেস্টই পাবেন। তবে দেখা যায় যে এই তিনটা ওয়েবসাইটে কিছু টাইপসের প্রশ্ন আছে, যে টাইপস গুলো আপনি মেইন পরীক্ষায় বসলে যেরকম ভাবে আসবে আপনার সামনে স্ক্রিনে, ওভাবে দেয়া হয় না, মানে দেয়া নাই আর কি। তো সেক্ষেত্রে এর জন্য আমি আরো এই যে এখানে দুইটা ওয়েবসাইট অ্যাড করছি, যে এখানে ক্যামব্রিজ 20 ক্যামব্রিজ 20-এর এটা আপনি হলো প্র্যাকটিস করবেন হলে আইএলস নেট থেকে, এখানে একটাই ফ্রি আছে, এখানে একটা ফ্রি আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন আইএলস মেট থেকে। তো তারপরে ক্যামব্রিজ 19টা প্র্যাকটিস করবেন হচ্ছে আইএলস সিমুলেশন, এখানেও এটা ফ্রি আছে, এবং এই দুইটা যে আছে এই দুইটা একদম মেইন পরীক্ষার মতোই। যখন প্র্যাকটিস করবেন তখন এগুলা লাগবে, আমি এখনই বলে দিচ্ছি, এখনই আপনাদের মানে দরকার নাই, কিন্তু এখানে বলে দিচ্ছি যেন পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। আর পাশাপাশি এই যে আরো কিছু ইম্পর্টেন্ট সাইটস আমি এখানে অ্যাড করে দিচ্ছি লিঙ্ক সহ, যেগুলো আপনার আইএলটিএস জার্নিটাকে আরো স্মুথ এবং সুন্দর করবে, কারণ এই সাইটগুলো আরো রিসোর্সফুল, আপনারা বিভিন্ন ধরনের রিসোর্স পাবেন এই সাইটগুলোতে। একটু নাড়াচাড়া করে ঘুরে ফিরে দেখবেন যে কোনো এখানে আপনাদের কাজে লাগে কিনা, কারণ যেখান থেকেই যাই করে পান সেটাই আপনার জন্য সুবিধার এবং লাভজনক। তো এগুলো হলো আপনার রিসোর্স এবং অ্যাপস, ওয়েবসাইট, এগুলো আপনার দরকার। এরপরে আপনার দরকার হচ্ছে টাইপিং এর জন্য। টাইপিং প্র্যাকটিস করবেন হচ্ছে যারা ফার্স্ট স্টেজে, আই মিন কেবল শুরুতে আছেন, যারা কোথায় দুই হাতের যে আঙ্গুল এটা কিবোর্ডে কোথায় রাখতে হয় জানেন না। তো ফার্স্ট স্টেজে যারা আছেন তারা এখানে এই যে ফার্স্ট এর দুইটা ওয়েবসাইট এখানে অ্যাড করা হয়েছে, এখানে এই দুইটা দিয়ে প্রথম ট্রাই করবেন। যারা মোটামুটি পারেন, দেখা যায় যে 20-এর উপরে যাদের মিনিটে ওয়ার্ড স্কোর, তারা সেকেন্ড স্টেজ থেকে শুরু করতে পারবেন। তো থার্ড স্টেজ যেভাবে যারা আরো বেশি অ্যাডভান্স, তারা থার্ড স্টেজে গিয়ে এই সাইটে গিয়ে আপনি প্র্যাকটিসটা করবেন। তো এই হলো আপনাদের প্র্যাকটিসের সাইট এবং অ্যাপস গুলো, যেগুলো আপনাদের ম্যান্ডেটরি দরকার হবে। এগুলো ছাড়া আপনার আইএলটিএস জার্নি শুরু করা হবে না, এবং এগুলো হচ্ছে কমপ্লিটলি অলমোস্ট ফ্রি। হেলাল আহমেদ কিছু বলবেন নাকি? বলতে এই যে ব্রিটিশ কাউন্সিল ইংলিশ স্কুল যেটা, হ্যাঁ এইটা তো পেইড আবার এক্সাম দেওয়া যায় আলাদা করে। হ্যাঁ, ওখানে মানে ওটা IELTS এর কিছুটা মতো। ফ্রিও আছে, কিছু পেইডও আছে। যদি পেইড এক্সাম দেওয়া যায় এবং এর সার্টিফিকেটও আছে, এর স্কোর আছে হচ্ছে 550 মতো এরকম স্কোর তোলা যায়। এটা দিয়ে কি দেশের বাইরে যাওয়া যায় নাকি? মানে না না, লিথুনিয়ায় এটা দিয়ে অ্যাপ্লাই করছে আমাদের ছোট ভাই। এই বিষয়টা আমার 100% জানা নাই যে ওইখানকার অ্যাপ সিরিজ করতে যাওয়া যায় কিনা। তবে ওখানে যে ফ্রি রিসোর্স গুলো আছে সেগুলো আইএলটিএস এর ক্ষেত্রে কাজে লাগে, এজন্য এখানে অ্যাড করছি আমি। তো এই তো এই জিনিসগুলো আপনাদের মোটামুটি আইএলটিএস জার্নির জন্য প্রয়োজন, এবং এগুলো দিয়ে আপনাদের জার্নিটা শুরু হবে। তো এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন আছে?
না, এই কোর্সটা হচ্ছে কতদিন পর্যন্ত চলবে? কোর্সটা এখন যে লেকচার গুলো আছে সপ্তাহে 2-3টা করে ক্লাসও নেওয়া হয়, দেখা যাচ্ছে যে মোটামুটি 2 মাসের কাছাকাছি হয়তো বা। আর যদি কিছু পরবর্তী মক দেয় তাহলে 2-2.5 মাস এরকম একটা ডিউরেশন চলবে। মানে আর সিস্টেমটা কেমন হবে, যে একটা মডিউল শুরু করার পরে আরেকটা মডিউল এভাবে, নাকি হচ্ছে 4টা মডিউল একসাথে চলমান থাকবে? 4টা মডিউল তো একসাথে চালানো পসিবল না। একটা মডিউল কালকে থেকে মানে সামনের দিন লিসনিং এর কোন একটা টাইপস এর ক্লাস হবে, ওই টাইপসটা প্র্যাকটিস চলবে। পরবর্তী আর একটা টাইপস লিসনিংটা শেষ হওয়ার পর প্রথমে লিসনিং এর ক্লাসগুলো শেষ করবো, তারপর রিডিং, তারপর রাইটিং, দেন স্পিকিং, পরবর্তীতে মক। এই সিস্টেমে যাবে। বুঝতে পারছি। তবে হচ্ছে স্পিকিংটা মানে চলমান থাকলে ভালো হইতো সবগুলোর সাথে আর কি। হ্যাঁ হ্যাঁ, স্পিকিংটা থাকবে। স্পিকিং নিয়ে আলাদা মানে প্ল্যান আছে আমার। সেটা ডেইলি তো অ্যাক্টিভিটি থাকবেই। আমি ক্লাস শেষ হলে গ্রুপে আপনাদের সামনের যে 24 ঘন্টা, আমি কালকের মধ্যে, আজকে ক্লাস নিলাম, কালকের মধ্যে আপনাদের একটা ভিডিও করে সেই ভিডিওটা গ্রুপে আপলোড দিব। টপিকটা আমি দিয়ে দিব এবং ভিডিওর যে রুলস সেটাও আমি গ্রুপে দিয়ে দিব। এই মানে যে টপিকগুলো আমি বের করছি বা বানাইছি, যে সেগুলো আপনাদের আইএলটিএস এর স্পিকিং করতে কাজে লাগবে, ওখান থেকেই নেয়া আর কি। তো এরকম ডেইলি আপনাদের স্পিকিং করতে হবে, প্লাস উইকলি আপনাদের একটা সিস্টেম করার প্ল্যান করতেছি আমি, উইকলি মক বাই টাইপের কিছু। তো শুরু করি, তারপরে আমি উইকের আগে একটা প্ল্যান করে ওটা আমি সামনের ক্লাসে অথবা নেক্সট ক্লাসে, তারপরে ক্লাসে তখন জানাই। ওকে।